চান্দিনা রেজাউল আহমেদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তোমরা ভালো আছো নিশ্চয়ই। আমি গত ক্লাসগুলোতে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের কিছু শিক্ষণফল আলোচনা করেছিলাম। আজকে আমরা 5 নম্বর শিক্ষণফলেরই কিছু অংশ, যেটার উপর প্রাকৃতিক প্রথম সূত্রের অনেক কিছু নির্ভর করে সেই গাণিতিক বিষয়গুলোর প্রতিপাদন করব। প্রথমেই আমরা আজকের যে শিক্ষণফল তা বলছি যে দুটি আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক, গামার গুরুত্ব, সমষ্ণ প্রক্রিয়ায় কাজের রাশিমালা, তাপগতি ও স্থানাঙ্কগুলির মধ্যে সম্পর্ক, এই বিষয়গুলোই আজকে হচ্ছে আমাদের আজকের পাঠের বিষয়, যা আমরা শিক্ষণফল দিয়েছি 5 পাঠের বিষয়। পাঠ শিরোনাম বা পাঠের বিষয়টা হচ্ছে এটা। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসেও বলেছিলাম যে দুটো আপেক্ষিক তাপ আছে। আপেক্ষিক তাপ হচ্ছে কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। আমরা জানি পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কিলোগ্রাম পার কেলভিন, অর্থাৎ 1 কেজি ভরের পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 4200 জুল তাপের প্রয়োজন হবে। আমরা শুধু আপেক্ষিক তাপই বলবো না, আমরা মোলার আপেক্ষিক তাপ বলবো। এবং আমরা দেখবো আপেক্ষিক তাপ হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে স্থির চাপে আর একটা হচ্ছে স্থির আয়তনে। এবং এক মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে স্থির চাপে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে বলবো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, তাকে আমরা সিপি দিয়ে প্রকাশ করব। এবং স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে বলবো আমরা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, তাকে আমরা সিভি দিয়ে প্রকাশ করব। তাহলে সিপি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, সিভি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, মানে স্পেসিফিক মোলার স্পেসিফিক হিট at constant temperature CP, molar specific heat at constant volume হচ্ছে CV। আমরা আপেক্ষিক তাপের সম্পর্ক বলার সাথে সাথে কিন্তু আমরা গামার গুরুত্বটা বলবো। দুটো আপেক্ষিক তাপের সম্পর্ক বলতে গিয়ে আমরা এক মূল গ্যাস নিয়ে আলোচনা করব। আমরা চিন্তা করব একটা পাত্রে 1 মোল গ্যাস আছে এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা দেখেছি যে dq সমান du প্লাস dw, অর্থাৎ কোন সিস্টেমে যে পরিমাণ তাপ শক্তি দেওয়া হয় তার কিছু অংশ সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন করে বাকিটা বহিঃস্থ কাজ সম্পাদন করে। এবং আমরা দেখেছি du হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, যাকে আমরা cvdt বলবো, অর্থাৎ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পরিবর্তন বা কেলভিন তাপমাত্রার পরিবর্তন গুণফলের সমান। এবং dw এর পরিবর্তে আমরা দেখেছি এটা হচ্ছে pdv। এবং dq স্থির চাপে আমরা বলবো dq সমান হচ্ছে cp। আপেক্ষিক তাপের সংজ্ঞা থেকে কিন্তু আমরা dq স্থির চাপে বলবো cpdt। এবং আদর্শ গ্যাস সমীকরণের ক্ষেত্রে আমরা দেখেছি যে pv সমান হচ্ছে RT 1 মোল গ্যাসের ক্ষেত্রে। একে যদি আমরা তাপমাত্রা সাপেক্ষে ব্যবকলন করি তাহলে আমরা বলবো, একে যদি আমরা তাপমাত্রা সাপেক্ষে ব্যবকলন করি মানে ডিফারেন্সিয়েশন যদি করে আমরা পাই বলবো ddt of pv সমান ddt of RT, যেখান থেকে আমরা দেখব স্থির চাপে p কে আমরা বের করে নেব dv/dt সমান আর ddt of t মানে 1, সুতরাং p dv is equal to হবে RDT। এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দেই,
এটা 2 নম্বর সমীকরণ এবং এটা যদি 3 নম্বর সমীকরণ বলি আমরা, তাহলে 3 নং সমীকরণ থেকে পিডিবির মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা বলবো 3 দ্বারা 1 থেকে পাই। 3 নং সমীকরণ থেকে পিডিবির মান 1 নং সমীকরণে আমরা বসিয়ে পাই। লিখতে পারবো সিপি ডিটি সমান সিভি ডিটি প্লাস পিডিবি হচ্ছে আরটিটি, বা সিপি ডিটি মাইনাস সিভি ডিটি ইজ ইকুয়াল টু আরটিটি, বা আমরা যদি ডিটিটা কমন নেই ইজ ইকুয়াল টু আরটিটি। উভয় পক্ষে যদি আমরা ডিটি দ্বারা ভাগ দেই তাহলে আমরা বলবো সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। আমরা জানি আর হচ্ছে সার্বজনীন গ্যাস মোলার ধ্রুবক। মোলার ধ্রুবক যার মান হচ্ছে 8.31 জুল পার কেলভিন পার মোল। জুল পার কেলভিন পার মোল। মোলটা কিন্তু আমরা বুঝি, মোল হচ্ছে গ্রামে প্রকাশিত আণবিক ওজন। আমরা জানি অক্সিজেনের গ্রাম আণবিক ওজন হচ্ছে 32 গ্রাম। তাহলে 32 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 মোল অক্সিজেন। 2 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে 1 মোল হাইড্রোজেন। 98 গ্রাম সালফারিক অ্যাসিড মানে হচ্ছে 1 মোল সালফারিক অ্যাসিড। অর্থাৎ গ্রামে প্রকাশিত আণবিক ওজনকে বলছি গ্রাম আণবিক ওজন, বা সংক্ষেপে বলছি গ্রাম মোল বা মোল। এবং এরকম 1 মোল যে কোনো গ্যাসে আমরা জানি অনুসংখ্যা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23, যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলছি। এবং এর আয়তন হচ্ছে 22.4 লিটার। সমার্থক শব্দগুলো কিন্তু। তাহলে 1 মোল যখন শব্দগুলো আসে আমরা বলবো গ্রামে প্রকাশিত আণবিক ওজন, এবং আর হচ্ছে সার্বজনীন গ্যাস মোলার দ্রবণ, যার মানটা হচ্ছে ধ্রুবরাশি, এটা হচ্ছে ধনাত্মক মান। যেহেতু সিপি এবং সিবির পার্থক্যটা আর ধনাত্মক মান, তাহলে আমরা সবসময় বলবো যে সিপি গ্রেটার দেন সিবি। অর্থাৎ স্থির আয়তনে মোলার, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ থেকে বড়। এই কথাটা, এই সম্পর্কটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। দুটো আপেক্ষিক তাপের মধ্যে যখন সম্পর্ক করব তখন আমাদের এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। তার পরবর্তী জায়গায় যেটা, তাহলে আমাদের এই সমীকরণটা বলবো আমরা, এটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, এটা আমাদের মনে রাখতে হবে। গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে, অবজেক্টিভের বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের এটা প্রয়োজন হয়। এবার গামার গুরুত্ব। গামাটা কি আমরা বলবো, গামা হচ্ছে দুটো যে আপেক্ষিক তাপ আমরা পেলাম সিপি এবং সিভি, তার অনুপাতকে বলছি আমরা গামা। এবং আমরা জানি গ্যাসকে 3টা ভাগে আমরা ভাগ করব নরমালি। 1 পরমাণু, 2 পরমাণু, ত্রি বা বহু পরমাণু। 1 পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান হবে 1.67। 1 পরমাণু গ্যাস যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, এই টাইপের গ্যাসগুলো। 2 পরমাণু গ্যাসের ক্ষেত্রে এটার মান হচ্ছে 1.41, যেমন অক্সিজেন, নাইট্রোজেন। বায়ুকে আমরা 2 পরমাণু গ্যাস বলছি, হাইড্রোজেন ইত্যাদি। আর ত্রি বা বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.33, যেমন ওজোন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। তাহলে যদি আমরা গামার মান জানি তাহলে গ্যাসের আণবিক বিটা জানতে পারবো আমরা। অর্থাৎ আমি গামার মানটা জানলাম, আমি 1.33, আমি ধারণা করতে পারবো যে গ্যাসটা 3 পরমাণু। এটা ওজোন, কার্বন ডাই অক্সাইড, এই টাইপের যে কোনো গ্যাস হতে পারে। তাহলে গামার মান জানলে গ্যাসের আণবিক বিন্যাসটা জানা যায়। রোধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু গামার মানটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আমরা একটু সামনেই দেখব। এবং শব্দে বেগ নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু গামাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গামার গুরুত্ব কিন্তু হচ্ছে 3টা। গামা এমন একটা রাশি যেটা দুটো আপেক্ষিক তাপের অনুপাত
স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে প্রদর্শন করে, এবং গামার সাহায্যে কিন্তু আমরা এই তিনটা বিষয় জানতে পারি। তাহলে গামার গুরুত্বটাও আমরা জেনে নিলাম। এটা অনুধাবনের প্রশ্নে বিভিন্নভাবে আসতে পারে। যেমন ধরো নিয়নের ক্ষেত্রে গামার মান কত, বললো না এক পারমাণিক, তাহলে আমরা বলবো এটা 1.67। বা নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে গামার মান কত, 1.67। ক্লোরিন দিল, নাইট্রোজেন দিল, হাইড্রোজেন দিল, যে এরকম দ্বিপরমাণু যে কোনো গ্যাসের ক্ষেত্রে বললো যে গামার মান কত, 1.41। গাণিতিক সমস্যায় দেয়া হলো না যে গামার মান কত, বলা হলো যে অক্সিজেন গ্যাস নিয়ে আমরা কাজ করেছি, তখনই আমরা বুঝবো যে গামার মানটা হচ্ছে 1.41। বায়ুর ক্ষেত্রে গামার মান 1.41, ইত্যাদি ইত্যাদি। তাহলে গামার গুরুত্বটা আমরা জেনে নিলাম। এইবার সমস্ত প্রক্রিয়া কাজে রাশিমালা আমরা দেখেছি যে তাপগতীয় প্রক্রিয়া 4 প্রকারের। এর মধ্যে সমস্ত প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকছে। গ্যাসের চাপের সাথে আয়তনের পরিবর্তন হয়, কিন্তু তাপমাত্রা স্থির থাকছে। এবং আমরা দেখেছিলাম এর লেখচিত্র ঠিক এরকম ছিল, পিভি তাহলে সমস্ত প্রক্রিয়া কাজের রাশিমালা করতে গিয়ে ধরো আমরা এটা হচ্ছে P1 V1 গ্যাস, P2 V2, এরকম একটা অবস্থা হয়েছে। গ্যাসের মধ্যে আমরা যখন ধরো বাইরে থেকে একটা পাত্রে গ্যাস রাখা আছে, বাইরে থেকে যখন তাপ সরবরাহ করবো তখন দেখবো যে চাপের পরিবর্তন হচ্ছে, আয়তনের পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা যদি স্থির থাকে ওই প্রক্রিয়াকে বলবো আমরা সমস্ত প্রক্রিয়া। এই সমস্ত প্রক্রিয়ার সমীকরণটা আমরা দেখেছি যে এটা হলো P1 V1 হচ্ছে P2 V2, চাপ এবং আয়তনের গুণফল ধ্রুব রাশি হচ্ছে, যেটা হচ্ছে কাজের কথা বলছে, তার যে মাত্রা সেটা কাজের মাত্রা হয়ে যাবে, পিভির মাত্রা হবে কাজের মাত্রা। এটাও আমাদের অনুধাবনের প্রশ্নে প্রয়োজন হয়। তাহলে কাজ যখন করবো আমরা দেখেছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে DW সমান হচ্ছে EdV। তাহলে W সমান হবে কি, আমরা সমাকলন করলেই পাবো DW PdV। আমরা সমস্ত প্রক্রিয়ায় কাজের রাশিমালা করতে যাচ্ছি DW, তাহলে V1 to V2 PdV বলছি আমরা। এবং আমরা দেখেছি আদর্শ গ্যাস সমীকরণ থেকে PV is equal to RT, বা P সমান হচ্ছে RT by V। আমরা এই মানটা এখানে বসাই, P হচ্ছে RT by V dV V1 to V2। RT ধ্রুব রাশি আমরা বের করে নিয়ে নিই, 1 by V dV V1 to V2, তাকে বলবো আমরা RT, সেগুলো আমরা NRT ও বলতে পারি, অ্যানুয়াল গ্যাসের ক্ষেত্রে NRT। আচ্ছা, 1 by V dV এটা হবে ln V, আমরা জানি এটা হবে ln V V1 to V2, তাহলে NRT ln V2 minus ln V1, সহজভাবে আমরা লিখতে পারি, তাহলে NRT ln V2 by V1। আমরা দেখলাম গামার ক্ষেত্রে দুটো আপেক্ষিক তাপের অনুপাত CP by CV হচ্ছে গামা। এবং আমরা আরো দেখলাম যে সমস্ত প্রক্রিয়ায় কাজ W সমান হচ্ছে NRT ln V2 by V1। আমাদের গাণিতিক বিভিন্ন সমস্যা উত্তর দিতে গেলে এই সমীকরণগুলো অবশ্যই আমাদের জানা লাগবে। তাহলে সমস্ত প্রক্রিয়ায় কাজের রাশিমালা আমরা পেয়ে গেলাম। এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে গেলেও আমাদের এটার প্রয়োজন হবে। আমরা দেখব কখনো যে কোনো একটা সিস্টেম যখন আমরা বিবেচনা করব, একবার দেখব যে সমস্ত প্রক্রিয়ায় যখন সম্পাদিত হচ্ছে, অর্থাৎ কাজ সিস্টেমটা যখন আস্তে আস্তে করে তার পরিবর্তন দেখছি আমরা চাপের সাথে আয়তনের, সেই পরিবর্তনটা কিন্তু সমস্ত পরিবর্তন, সেক্ষেত্রে কাজের রাশিমালা হবে এরকম। কখনো চাইতে পারে যে দ্রুত চাপের সাথে আয়তনের পরিবর্তন হচ্ছে, হঠাৎ করে সম্পাদিত হচ্ছে বিষয়টা, তখন আমরা ধরে নেব এটা রূঢ়তাপ প্রক্রিয়া। সেই ক্ষেত্রে কাজের রাশিমালাটা আমরা একটু সামনেই প্রতিপাদন করব। তাহলে আজকে আমরা প্রথম আজকে পাঠের বিষয়ের 3টা বিষয় আমরা আলোচনা করে ফেলেছি। 4 নম্বর শিখন বলে আমরা যাচ্ছি। তাপগতীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক অনেকগুলো হবে।
এখানে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ার বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা বলেছি রুদ্ধতাপ প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়া সিস্টেমের বাইরে থেকে সিস্টেমের মধ্যে কোনো তাপ আসতে পারে না, ভিতর থেকে কোনো তাপ বাইরে যেতে পারে না, অর্থাৎ তাপ রুদ্ধ হয়ে আছে। এই প্রক্রিয়াকে বলছি আমরা রুদ্ধতাপ প্রক্রিয়া। এবং তার এখানে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক করব আমরা দেখবো শুধু চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কই পাবো না, আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপমাত্রা, আয়তন, চাপ, তাপমাত্রার মধ্যেও সম্পর্ক করা যাবে। তার প্রথমে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপমাত্রা, চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক করছি। এখানেও ঠিক আমরা 1 মোল আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করছি। একটা পাত্রে মনে করি আমরা 1 মোল গ্যাস আছে, এর চাপ পি, আয়তন ভি, তাপমাত্রা টি। পাত্র নিয়েছি, তাতে যে গ্যাস আছে তার চাপ পি, আয়তন ভি, তাপমাত্রা টি এবং অন্তঃস্থ শক্তি হচ্ছে ইউ। তাতে ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করায় তার চাপ পরিবর্তনে ডিপি, আয়তন ডিভি, তাপমাত্রা টি এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ হলো। এবং এই জন্য যে কাজটা হলো তাকে বলছি আমরা ডিডব্লিউ। আবারও বলছি, 1 মোল কোন পাত্রে আমরা ভাবছি সিলিন্ডার আকৃতির পাত্র, তাতে 1 মোল আদর্শ গ্যাস আছে এবং এর গ্যাসের চাপ পি, আয়তন ভি, তাপমাত্রা টি এবং অন্তঃস্থ শক্তি হচ্ছে ইউ। তাতে ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করায় বাইরে থেকে তার চাপের পরিবর্তন ডিপি, আয়তন ডিভি, তাপমাত্রা ডিটি এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ হলো এবং এই জন্য কাজ ডিডব্লিউ হলো। এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা বলে ফেলতে পারি যে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। আমরা ঠিক পিভি গামা সমীকরণ প্রতিপাদন করতে যাচ্ছি। এবং রুদ্ধতাপ প্রক্রিয়া আমরা জানি তাপের কোনো আদান প্রদান হয় না, যার জন্য রুদ্ধতাপ প্রক্রিয়ায় ডিকিউ ইকুয়াল টু 0। ডিইউ প্লাস ডিডব্লিউ আমরা জানি পিডিভি। রুদ্ধতাপ প্রক্রিয়ায় আমরা এটা বলে ফেলতে পারি। আবার আমরা জানি ডিইউ হচ্ছে সিভি ডিটি প্লাস পি ডিভি বা সিভি ডিটি প্লাস পি ডিভি ইজ ইকুয়াল টু 0। সমীকরণ নম্বর আমি দিচ্ছি না, আমি ক্রমানুসারে লিখে যাচ্ছি। এখন আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ 1 মোলের ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু আরটি। একে আবার যদি আমরা তাপমাত্রা সাপেক্ষে ব্যবকলন করি বা ডিফারেন্সিয়েট করি, আমরা বলতে পারবো বা ডিডিটি অফ পিভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ আরটি বা পি আর আমরা বলবো পিডিভি প্লাস ভিডিপি ইজ ইকুয়াল টু আর ডিটি বা ডিটি সমান 1/r ইন্টু পিডিভি প্লাস ভিডিপি বা সিভি আমরা যদি ডিটির মানটা বসিয়ে দিই পিডিভি প্লাস ভিডিপি divided by r plus pdv is equal to 0। এবার যদি একটু আমরা সিম্পলিফাই করি cv pdv plus cv vdp plus rp dv is equal to 0 বা cv pdv সিভি ভিডিপি আর এর পরিবর্তে আমরা দেখেছি আর হচ্ছে সিপি মাইনাস সিভি পিডিভি ইজ ইকুয়াল টু 0 বা আমরা বলতে পারি সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি minus CV PDV is equal to 0। CV PDV CV PDV আমরা বাদ দিয়ে দিলাম। এবার যদি আমরা একটু উপরের দিকে যাই
আমরা দেখলাম সিভি ভি ডিপি প্লাস সিপি পি ডিভি ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা সিপি দিয়ে ভাগ দিয়ে দিই, সিবি দিয়ে ভাগ দিই, সিভি ভি ডিপি, সিবি দিয়ে ভাগ দিলাম অপর পক্ষকে, বলবো সিবি দ্বারা ভাগ করে। সিবি সিবি বাদ যাচ্ছে, এখানে থাকছে ভিডিপি, আর সিবি বাই সিবি আমরা দেখেছি গামা, গামা পি ডিভি ইজ ইকুয়াল টু 0। বা আবার পুরোটাকে আমরা পিপি দিয়ে ভাগ দিয়ে দিই, ভিপি কাটছে 1 বাই পি ডিপি প্লাস গামা 1 বাই ভি ডিভি ইজ ইকুয়াল টু 0। এটি পর্যন্ত আমরা সরাসরি চলে আসলাম যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে রো তাপ প্রক্রিয়া আমরা লিখলাম এবং আদর্শকের সমীকরণ ব্যবহার করে রিটির মান পেলাম। রিটির মানটা বসাবার পর আমরা ক্রমানুসারে একটু ক্যালকুলেট করলাম এবং বসালাম, দেখলাম আমরা যে আর হচ্ছে সিপি না সিপি বসালাম, তারপর একটু বীজগণিত যোগ করলাম, আমরা করে দেখলাম যে বীজগণিত একটু প্রসেসটা আমরা আগালাম, আগে দেখলাম যে বিষয়টা আসলে এইটুকু হলো। এবার যদি আমরা আবার সমাকলন করি, মানে ইন্টিগ্রেশন করে আমরা পাবো মানে কি 1 বাই পি ডিপি প্লাস গামা 1 বাই ভি ডিভি ইজ ইকুয়াল টু 0। বা লন পি প্লাস গামা লন ভি ইজ ইকুয়াল টু লন কে। আমরা মনে করলাম কে একটা ধ্রুব রাশি, আমরা জানি ধ্রুব রাশির ব্যবকরণ 0, তাহলে লন কে 0 কে সমাকলন করলে আমরা ধ্রুব রাশি পাবো, আমরা লন কে বললাম সুবিধার জন্য। বা লন পি বললাম, এটা গামা লন ভি টু দি পাওয়ার গামা বললাম, এটা হয়ে গেল লন কে। বা লন আমরা জানি যোগ মানে গুণ, পি ভি গামা ইজ ইকুয়াল টু লন কে। সুতরাং পি ভি গামা ইজ ইকুয়াল টু কে। এটা হচ্ছে রো তাপ প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখব P1 V1 গামা ইজ ইকুয়াল টু P2 V2 গামা, যেখানে সমস্ত প্রক্রিয়ার সমীকরণটা ছিল P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। তাহলে সমস্ত প্রক্রিয়ার সমীকরণ P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, রো তাপ প্রক্রিয়ার সমীকরণ P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 সমস্ত প্রক্রিয়ার সমীকরণ, এবং রো তাপ প্রক্রিয়ার সমীকরণ P1 V1 গামা ইজ ইকুয়াল টু P2 V2 গামা। তোমরা এই গাণিতিক সমীকরণগুলো ব্যবহার করে, রাশিমালা ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যার তোমরা সমাধান সহজভাবেই করতে পারবে। এটা গাণিতিক সমস্যা নিচ্ছি। প্রমাণ তাপমাত্রা ও চাপের গ্যাসকে 2.5 গুণ আয়তনে প্রসারিত করা হলো। একটা গ্যাস নিয়েছি, তাকে আমরা 2.5 গুণ আয়তনে প্রসারিত করলাম। চূড়ান্ত চাপ কত হবে? অর্থাৎ এই ক্ষেত্রে দেয়া আছে আদি আয়তন V1 ইজ ইকুয়াল টু V, শেষ আয়তন V2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2.5 V, 2.5 গুণ আয়তনে প্রসারিত করা হলো।
এবং প্রমাণ চাপ, আমরা জানি প্রমাণ চাপ P1 হচ্ছে 1.013 into 10 to the power 5 Pascal। P2 is equal to what? আর এক্ষেত্রে গামা দেয়া আছে 1.4, অর্থাৎ দ্বিপরমাণু গ্যাস নিয়ে কথা হচ্ছে। আমরা জানি P2 V2 গামা is equal to P1 V1 গামা, বা P2 সমান P1 into V1 by P2 to the power gamma 1.013 into 10 to the power 5 V1 by V2 V by 2.5 V 1.4 টোটাল প্যাসকেল হবে। আমরা সহজভাবে কিন্তু এর উত্তরটা বের করে ফেলতে পারি। এরকম অসংখ্য তোমরা গাণিতিক সমস্যা বিভিন্ন বই থেকে কিন্তু দেখে ফেলতে পারো। তাহলে আজকের যে পাঠের বিষয় পুরোটাই আবার বলছি, আমরা দুটো আপেক্ষিক তাপ নিয়েছিলাম, একটা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। দুটো আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক দেখলাম আমরা, যে সিপি আর সিবির মধ্যে সম্পর্ক, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। আর হচ্ছে সার্বজনীন গ্যাস মোলার ধ্রুবক, এবং সিপি সবসময় সিপির থেকে বড় হয়, আর এর মান 8.31 জুল পার কেলভিন পার মোল। গামার গুরুত্ব আমরা বলেছি, এর থেকে আণবিক গ্যাসের যে কোনো গ্যাসের আমরা আণবিক বিন্যাস জানতে পারি। আর সমস্ত প্রক্রিয়ায় কাজের রাশি আমরা দেখলাম আমরা যে এনআরটি লন V2 বাই V1। তাহলে আয়তনের পরিবর্তন হচ্ছে, এখানে তাপমাত্রাটা ফিক্স থেকে যাচ্ছে সমস্ত প্রক্রিয়ায়, যেহেতু আর এর মান আমরা জানি। তাহলে যদি আমরা এন এর মান জানতে পারি, টি এর মান জানতে পারি, আয়তন বা পার্থক্য জানতে পারি, তাহলে কাজের রাশি মান বা কাজ মান আমরা বের করে ফেলতে পারবো। আর সবার শেষে আমরা তাপগতীয় স্থানাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক করতে গিয়ে রোধতাপ প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক আমরা প্রতিপাদন করলাম। আমরা দেখলাম যে P1 V1 গামা ইজ ইকুয়াল টু হচ্ছে P2 V2 গামা। তাহলে গামা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর একটা গাণিতিক সমস্যা আমরা দেখালাম, একেবারে সাধারণ একটা গাণিতিক সমস্যা দেখালাম। এই সমস্যাগুলো যদি তোমরা আস্তে আস্তে করে রপ্ত করো, তাহলে দেখবে যে কোনো বিষয়টাই, যে কোনো গাণিতিক সমস্যা তোমরা সহজভাবে সমাধান করতে পারবে। আজকের লেকচারটা আসলে একটু প্রতিপাদন সম্পর্কিত হলো। এই রাশিগুলো মুখস্থ এইভাবে তোমরা মনে রাখতে পারবে না, আত্মস্থ করতে পারবে না, যদি না এইভাবে ইন ডিটেলস তোমরা এভাবে প্রতিপাদন করো। তোমরা সবাই ভালো থেকো।